নমস্কার। গল্পকথক মিতার পরিবারে তোমাকে জানাই আবারও অনেক অনেক স্বাগত। আজ আমি পাঠ করে শোনাচ্ছি নরেন্দ্রনাথ মিত্রের জন্মদিন ছোট গল্পটি। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আজকের গল্প পাঠ। দিনের আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে শীতের সন্ধ্যা নেমে এলো। একটু কাল হয়তো গোধূলির আলো ছিল, কিন্তু ইন্দুভূষণ তা লক্ষ্য করেননি। চোখ ছিল বইয়ের পাতায়, মন ছিল নিজের জীবন পুঁথিতে। এলোমেলোভাবে জীবন ইতিহাসের পাতাগুলি উল্টে পাল্টে যাচ্ছিলেন ইন্দুভূষণ। যখন হাতে কোনো কাজ থাকে না, পাশে কোনো লোক থাকে না, এমনকি প্রিয় গ্রন্থকারও তার পুরনো পাঠককে আর আকর্ষণ করতে পারেন না, তখন একা একা পেসেন্স খেলার মতো স্মৃতি বিস্মৃতির আলো ছায়ায় এমনই করেই লুকোচুরি খেলেন ইন্দুভূষণ। আজ প্রায় সারাদিনই অন্যমনস্ক, কখনো বা অতীত মনস্ক ছিলেন তিনি। তাই প্রহরে প্রহরে দিনের রূপ বদলানোর পালা, দৃশ্যে দৃশ্যে পট পরিবর্তন দেখতে পারেননি। অথচ দেখবার কথা ছিল, অনেকবার দেখেওছেন। এই ২৯শে পৌষ তারিখটিকে ঘুরিয়ে ফিরিয়ে কতবার কতভাবেই না দেখেছেন, কখনো ভিতর থেকে, কখনো বাইরে থেকে, কখনো ঘরে বসে, কখনো বা ছুটোছুটি করে, কখনো বন্ধুজনের সঙ্গে, কখনো নির্জনে। নানাভাবে নিজের জন্মদিনের স্বাদ গ্রহণ করেছেন ইন্দুভূষণ। কম তো নয়, ৭৫ বার এই তারিখটি তার জীবনে ফিরে ফিরে এসেছে, নানা বেশে, নানা ভূষণে। চাকর অমূল্য এসে সামনে দাঁড়ালো। ধমক খাবার ভয় সত্ত্বেও একটু ইতস্তত করে বলল, বাবু। ধমক দিলেন না ইন্দুভূষণ, শান্তভাবেই বললেন, কি বলছিস? আলো জ্বেলে দেব বাবু, নাকি ঘরে গিয়ে বসবেন? আপনার যে ঠান্ডা লেগে যাচ্ছে। ইন্দুভূষণ বললেন, আচ্ছা চল, ঘরেই যাই। সারা দিন আজ তার প্রায় বাইরেই কেটেছে। বাড়ির বাইরে নয়, ঘরের বাইরে। তার দোতলার এই ঘরখানির পূবে পশ্চিমে দুদিকেই বারান্দা। সকাল থেকে দুপুর পূবমুখী হয়ে রোদ পুহিয়েছেন। তারপর খেয়ে দেয়ে চেয়ারে শুয়ে একটুকাল তন্দ্রার আবেশ উপভোগ করে আবার এসে বসেছেন পশ্চিমের বারান্দায়। সূর্যের তাপ আর আলো আস্তে আস্তে ক্ষীণ হয়েছে। শহরের রাজপথে স্বপ্নসম লোকযাত্রা। কেউ পদাতিক, কেউ রিকশায় চড়ে বসেছেন, কেউ বা ট্যাক্সিতে। এ পথে বাস ট্রাম নেই, নেই তাই রক্ষা। না হলে কান পাততে পারতেন না ইন্দুভূষণ। আজকাল যে কোনো রকম শব্দই তার কানের পক্ষে দুঃসহ। বারান্দার চেয়ার ছেড়ে ঘরের চেয়ারে এসে বসলেন ইন্দুভূষণ। এ চেয়ারেও আরাম আছে, হাত পা ছড়িয়ে শরীরকে একেবারে এলিয়ে দেওয়া যায়। কিন্তু সেভাবে তিনি ছড়িয়ে দিলেন না। এই বয়সে যতখানি সম্ভব সোজা হয়ে শক্ত হয়ে বসলেন। অমূল্য সুইচ টিপে আলো জ্বেলে দিল। প্রথমে ভ্রু কুঁচকে চোখের ওপর একটু হাত রাখলেন ইন্দুভূষণ। তারপর হাতখানা আস্তে আস্তে সরিয়ে নিলেন। আলো খুব জোরালো নয়, শান্ত সহনীয়। সেই আলোয় নিজের অতি পরিচিত আর ব্যবহৃত আসবাবগুলি ফের ফুটে উঠল। অমূল্য ঝেড়ে মুছে জিনিসপত্রগুলিকে পরিচ্ছন্ন করে রেখেছে, কিন্তু তাদের প্রাচীনতা ঢাকবে কি করে? দুটো আলমারি আইনের বইয়ে ভর্তি, কিন্তু তালা দুটোই বোধহয় জং পড়ে রয়েছে, অনেককাল খোলা হয় না। যে আলমারিগুলিতে সাহিত্য, দর্শন আর ইতিহাসের সংগ্রহ আছে, সেগুলি বরং মাঝে মাঝে খোলা হয়ে থাকে। কাঁচের পাল্লার ভিতর দিয়ে এলোমেলো বইয়ের রাশ চোখে পড়ছে। অনেক আগে বইয়ের আলমারিগুলি অন্য ঘরে ছিল। সুহাসিনী বই বিশেষ পছন্দ করত না।
শুয়ে শুয়ে তাকে বই পড়তে দেখলে সে বই কেড়ে নিয়ে তবেই ছাড়ত। বলতো, বই আমার সতীন, বই আমার দু চোখের বিষ। সুন্দরী তরুণী স্ত্রীর মুখের সেই বিষ কথাটি ইন্দুভূষণের কানে অমৃত ঢেলে দিত। তিনি হেসে বই সরিয়ে রেখে স্ত্রীকে বুকের মধ্যে টেনে নিতেন। তখন ভাবেননি এই প্রেমের শেষ আছে, ভাবেননি সমস্ত তৃষ্ণার তৃপ্তির জন্যে একটি নারী দেহই যথেষ্ট নয়। বাবু, ইন্দুভূষণ এবার সত্যিই বিরক্ত হয়ে উঠলেন। আহ, তুই জ্বালালি আমাকে। কি ওটা? অমূল্য বলল, আপনার কফি, নাকি দুধ খাবেন? দুধ খেলেই কিন্তু ভালো করতেন বাবু। ইন্দুভূষণ বললেন, না না, দুধ আর নয়, তুই আর বৌমা মিলে আমাকে একেবারে দুগ্ধপোষ্য বানিয়ে রেখেছিস। যা এনেছিস তাই দে। কফির পেয়ালাটা যেন অমূল্যের হাত থেকে কেড়ে নিলেন ইন্দুভূষণ। তারপর বললেন, যা, পালা এবার। অমূল্য মাইতি খুব বেশি দিনের চাকর নয়, 4-5 বছর ধরে আছে এখানে, কিন্তু এই কয়েক বছরেই বেশ শিয়ানা আর সাহসী হয়ে উঠেছে। ধমক দিলে ভয় পায় না, ছুটে পালায় না, ধীরে সুস্থে আড়ালে সরে গিয়ে মুখ টিপে টিপে হাসে। ইন্দুভূষণ সব বুঝতে পারেন, সব টের পান। 18-19 বছর বয়স হয়েছে ছোনার। ঠোঁটের ওপর কচি কোমল কিশলয়ের মতো গোঁফ। ইন্দুভূষণের ব্লেড চুরি করে শয়তান মাঝে মাঝে দাড়িও কামায়। সে দাড়ি করা হতে এখনো ঢের দেরি। রং মিশমিশে কালো, কিন্তু মুখের ডোলটুকু ভারী মিষ্টি, দেহের গড়ন সুঠাম। আরও বয়স হলে ও অনেক মেয়েকে নাচাবে, পরে কাঁদাবে। রূপের ধর্মই তাই, রূপ লাগি আঁখি ঝুরে। তবু এখনো যার রূপ আছে, ইন্দুভূষণের কাছে তার 7 খুন মাপ। ঝি চাকর অবশ্য এখনো কেউ তাকে এ পর্যন্ত খুন করেনি। শুধু ঘড়ি, কলম, মানিব্যাগ চুরি করে পালিয়েছে। সুহাস বলতো, তোমার আর শিক্ষা হয় না। তা অবশ্য হয়নি। বারবার ঠকেও শিক্ষা হয়নি ইন্দুভূষণের। পুরনো চাকর বাকর বেশি দিন সহ্য করতে পারেননি। তিনি নিত্য নতুনের মধ্যে জীবনের বৈচিত্র্যকে ভোগ করতে চেয়েছেন। নতুন চাকর দারোয়ান, নতুন আসবাবপত্র, নতুন বন্ধু, নতুন বান্ধবী। দিন যখন ছিল পৃথিবী তার এই নবত্বের দাবি দুহাতে মিটিয়েছে। আজ সব শেষ, যৌবন। বৃদ্ধ ইন্দুভূষণ চৌধুরী ধীরে ধীরে উচ্চারণ করে যেন জিভ দিয়ে শব্দটির স্বাদ গ্রহণ করলেন। যৌবন। সে যখন মানুষকে রাজা বানিয়ে রাখে, তখন দাসত্বেও সুখ। ক্ষুধার জন্যে দাসত্ব, তৃষ্ণার জন্যে দাসত্ব। সে দাসত্বকে তখন আর বন্ধন বলে মনে হয় না, মনে হয় পরে, অনেক পরে, যখন যৌবন ঝরে যায়, যখন জরার হাত থেকে শুধু অভিশাপ ঝরে। বাবু, ইন্দুভূষণ চোখ তুলে তাকালেন। আবার বাবু? কফি তো খেয়েছি, আবার কি? অমূল্য বলল, আর কিছু খাবেন না বাবু? 2টো সন্দেশ খান। ভালো সন্দেশ নিয়ে এসেছি বাবু, নতুন গুড়ের সন্দেশ। ইন্দুভূষণ একটু হাসলেন। তোরা নতুন মানুষ, তোরাই খা। পৃথিবীর সমস্ত গুড় আর মধু তোদের জন্যে। নতুন গুড় আর এই পুরনো পেটে সইবে না। অমূল্য বলল, কিন্তু বাবু, আজ যে আপনাকে একটু মিষ্টি খেতে হয়। আজ যে আপনার জন্মদিন বাবু, বৌমা অত করে বলে গেছেন। ইন্দুভূষণ ভ্যাংচাবার ভঙ্গিতে বললেন, বলে গেছেন? আমার ওপর ভারী তো তার দরদ। আজকের দিনে সকাল থেকে তার দেখাই নেই। অমূল্য বলল, ছন্দা দিদিমণির যে অসুখ বাবু, তাই তো তিনি সকালের গাড়িতে আসানসোল রওনা হয়ে গেছেন। আপনাকে তো বলেই গেছেন, আপনার মনে নেই?
ইন্দুভূষণের এবার সব মনে পড়ল। তার নাতনি ছন্দার ছেলেপুলে হবে, এই নিয়ে ৩ বার। আগের ২বার ছন্দাকে নিজের কাছে এনে রেখেছিলেন ইন্দুভূষণ। একবার দিয়েছিলেন ভবানীপুর নার্সিংহোমে, আর একবার মেডিকেল কলেজে আলাদা কেবিন ভাড়া করে রেখেছিলেন। সন্তান কোনোবারই বাঁচেনি। তার ফলে ছন্দার শাশুড়ির ধারণা হয়েছে দোষটা কলকাতা শহরের। কুসংস্কার আর কাকে বলে? ছন্দাকে তারা নাকি এবার আর জায়গা নাড়া করবেন না, আসানসোলে নিজেদের কাছেই রাখবেন। মেয়ের শরীর নরম হয়েছে খবর পেয়ে অনিমা ছুটেছে সেখানে। বর্বরদের হাতে পড়ে মেয়েটা এবার রক্ষা পেলে হয়। ইন্দুভূষণ একটু কাল নাতনির কথা ভাবতে থাকেন। আহা, প্রসব বেদনায় কচি মেয়েটা কি কষ্টই না পাচ্ছে। কিংবা হয়তো এতক্ষণে একটি ছেলে হয়ে গেছে ছন্দার। ইন্দুভূষণের জন্মদিনে তারই বংশে না হোক, তারই অংশে আরেকটি মানব ভূমিষ্ঠ হয়েছে। ভাবতে মন্দ লাগছে না। তাই হোক, এবার ছন্দার সব কষ্ট সার্থক হোক, ছেলে হয়ে বেঁচে থাকুক। মেয়েদের মধ্যে প্রবাদ আছে, প্রসূতি যখন খুব কষ্ট পায় তার ছেলে হয়। ছেলে নাকি মাকে খুব যন্ত্রণা দিতে দিতে আসে, কারণ ছেলে হলো সুসন্তান, শ্রেষ্ঠ সন্তান, ঠিক লেখকের শ্রেষ্ঠ লেখার মতো। ইন্দুভূষণ দেখেছেন যে লেখা তাকে খুব যন্ত্রণা দিয়েছে, দিনের পর দিন, রাতের পর রাত ভাবিয়েছে, দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। যে লেখা আহার নিদ্রাকে অস্বস্তিতে ভরে দিয়েছে, যার জন্যে অনেক কাগজ ছিঁড়েছেন, অনেক সময় অপব্যয় করেছেন। সেই লেখার জন্যেই তার নিজের তৃপ্তি আর লোকের সুখ্যাতি লাভ ঘটেছে। কবিতা বনিতা চৈব সুখদা স্বয়মাগতা, একথা সবসময় সত্য নয়। অনেক যন্ত্রণা, অনেক কৃচ্ছতার ভিতর দিয়ে যে আসে, স্থায়ী গভীর অনাস্বাদিত সুখ সেই দিতে পারে। ইন্দুভূষণ স্ত্রীকে জিজ্ঞাসা করেছেন, বান্ধবীদের জিজ্ঞাসা করেছেন, শেষ বয়সে নাতনিকেও জিজ্ঞাসা করেছেন। মেয়েদের প্রসব যন্ত্রণার সঙ্গে শিল্পীর সৃষ্টির যন্ত্রণার কোনো মিল আছে কিনা, কোন যন্ত্রণার তীব্রতা বেশি, তারা কেউ সঠিক জবাব দিতে পারেনি। জবাব ইন্দুভূষণ নিজের মনেই খুঁজে নিয়েছেন। একের সঙ্গে আর একের তুলনা হয় না। প্রথমটা শারীরিক, দ্বিতীয়টা মানসিক। একটা জৈব আর একটা অজৈব। কিন্তু তাই কি সত্যি? মানুষের শরীর আর মনকে, তার রচনার রূপ আর ভাবকে অমন বিচ্ছিন্ন করে দেখা যায়? শরীরের যন্ত্রণা কি মনের যন্ত্রণা নয়? মানসিক কষ্ট কি শরীরের কষ্ট নয়? তার একমাত্র ছেলে যখন মাত্র ৩০ বছর বয়সে মারা গেল, তখন ইন্দুভূষণের শরীর সবচেয়ে সুস্থ ছিল। কিন্তু সেই দৈহিক স্বাস্থ্য কি তখন মুহূর্তের জন্যেও তিনি উপভোগ করতে পেরেছেন? নিজের যে দেহ আছে আর সেই দেহের এমন অনির্বাণ ক্ষুধাতৃষ্ণা আছে, তা কি তখন একবারও মনে হয়েছিল ইন্দুভূষণের? ৩ দিন তিনি অন্নজল স্পর্শ করেননি। তারপর আরও দীর্ঘদিন কোনো নারীর সান্নিধ্য তৃষ্ণা তার মনকে চঞ্চল করেনি। যে তৃষ্ণার অগ্নি প্রায় সারা জীবন তাকে জ্বালিয়েছে, শুধু পুত্র শোকের অশ্রু তা কিছুদিনের জন্যে নির্বাপিত করে রেখেছিল। তখন তার দেহ বলে কোনো বস্তু ছিল না, শুধু মন, আর সেই মন শুধু একটি অনুভূতির সঙ্গেই একাত্মা। সেই দুঃসহ অনুভূতির নাম পুত্রশোক। সময়ের ভেলায় সেই শোক সমুদ্র ইন্দুভূষণ অনেক দিন হলো পার হয়ে এসেছেন। তবু মাঝে মাঝে সে কথা মনে পড়লে যেন হৃৎস্পন্দন বন্ধ হয়ে যায়। ইন্দুভূষণ খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইলেন। তুমি একটি শিশুকে ভূমিষ্ঠ হতে দেখলে, তোমার স্ত্রীর কোলে হাত পা নেড়ে তার খেলা দেখলে, মুখের আধো আধো বোল শুনলে। আর একটু পরিচিত হওয়ার পর মায়ের কোল থেকে সে যখন তোমার কোলে মাঝে মাঝে ঝাঁপিয়ে পড়তে লাগলো, তার অপূর্ব স্পর্শ সুখ পেলে। এও কচি কোমল মেয়েদেরই স্পর্শ, সম্পূর্ণই ইন্দ্রিয় গ্রাহ্য। তবু নারী স্পর্শ থেকে
এই স্পর্শের স্বাদ কত আলাদা। রসায়ন যেমন সূক্ষ্মাতি সূক্ষ্ম, স্বাদ বৈচিত্র্য ধরা পড়ে, ত্বকেও তেমনি। তারপর সেই ছেলে তোমার চোখের সামনে ধীরে ধীরে বড় হয়ে উঠল। প্রতি পলে তোমার চোখের সামনেই সে বেড়েছে, তবু যেন তোমার সম্পূর্ণ অগোচরে। তার এই ক্রমবিকাশ আর পরিণতি একেবারেই তোমার চোখের আড়ালে থেকে গেছে। তুমি তাকে খাইয়েছ, পড়িয়েছ, লেখাপড়া শিখিয়েছ, তবু তুমি তার অনেক কথাই জানোনি। তারপর তুমি একদিন তোমার এই প্রতিরূপের দিকে, দ্বিতীয় তুমির দিকে তাকিয়ে নিজেই বিস্মিত হলে, মুগ্ধও হলে। আরে মনুয়া, তুই দেখি মাথায় আমাকেও ছাড়িয়ে গেলি। মনুয়ার মা কোপের ভান করে বললেন, খবরদার, তুমি আমার ছেলের দিকে চোখ দিও না। ছাড়াবে না, ও তোমাকে সব দিক থেকেই ছাড়াবে। তুমি হেসে বললে, ছাড়ালেই ভালো। তারপর সে আরও বড় হলো। তোমাকে ছাড়াতে না পারলেও কখনো কখনো তোমার সে প্রতিদ্বন্দ্বিতা করতে লাগলো। তোমার দাম্পত্য কলহে সে তার মার পক্ষে দাঁড়ায়। তুমি কিছু অন্যায় করলে তার তীব্র প্রতিবাদ করে শাসন করতে চায়। তোমার গৌরবে যেমন তার গর্ব, তোমার অপমানে তেমনি তার লজ্জা। অন্য নারীর প্রতি তোমার বিন্দুমাত্র আকর্ষণকে সে সহ্য করে না। তোমার অল্প স্বল্প মদ্যপানকে সে তীব্র ঘৃণা করে। তোমার চাল চলন আচার আচরণের প্রতিবাদে সে তোমার সঙ্গে কথা বন্ধ রাখে। যে আত্মজকে তুমি তোমার দ্বিতীয় সত্তা বলে ভেবেছিলে, তাকে তোমার পর মনে হয়, শত্রু মনে হয়। সে তোমার ইচ্ছার বিরুদ্ধে নিজের জীবিকা খুঁজে নেয়, নিজের বন্ধুর বোনকে ভালোবেসে বিয়ে করে। তুমি তাতে আরও ক্রুদ্ধ হও। তোমার মনে হয় নিজের ছেলের ওপর তোমার সব অধিকার তুমি হারিয়েছ। একই বাড়িতে একই অন্নে তোমরা থাকো, তবু সে যেন এক স্বতন্ত্র পরিবারের কর্তা। তার স্বাদ, আহ্লাদ, ভাবনা, বেদনা সব তার সেই ছোট পরিবারটুকুকে ঘিরেই। তার দাম্পত্য সুখ, তার পারিবারিক শান্তি দেখে তোমার মাঝে মাঝে হিংসা হয়। তার স্বার্থপরতায় বিরক্ত হও তুমি। তুমি ক্রুদ্ধ হও। তুমি ভাবো তোমার দেহজ পুত্রের চেয়ে তোমার মানস পুত্রেরা তোমার বেশি আপন, যাদের তুমি অক্ষরে অক্ষরে গড়ে তুলেছ, শুধু রক্তে নয়, রঙে রসে, নিজের বাসনা কামনার অংশ দিয়ে যাদের তুমি প্রাণবন্ত করে তুলেছ, যারা তোমার শুধু রক্তবীজ নয়, যারা তোমার ভাবনার বীজ, যারা তোমার আপন সত্তার ভগ্নাংশ হয়েও সম্পূর্ণ, সমগ্র, তারাই তোমার যথার্থ আত্মজ। তোমার নাম আর কীর্তি তারাই যুগ হতে যুগান্তরে বহন করে নেবে। তোমার দেহজাত যে পুত্র সে আকস্মিক, সে তার মায়ের বাধ্য, স্ত্রীর বশ। তোমার মনের খবর সে কতটুকু রাখে। কিন্তু যারা তোমার মানসপুত্র, তারা তোমার মনোপুত, তারাই তোমার যথার্থ আত্মজ। তুমি তোমার ছেলের ওপর বিমুখ হলে, উদাসীন হয়ে রইলে। তার ভালোই মন্দে হিতাহিতে তুমি নেই। তুমি শুধু রূপ খুঁজে খুঁজে বেড়াও, লতায় রূপ, পাতায় রূপ, পুষ্পে পুষ্পে বিচিত্র বর্ণ সমারোহ। নারীর নয়নে রূপ, অধরে রূপ, তার ভূষণে রূপ, ভাষণে রূপ। সেই রূপ তৃষ্ণাই তোমার রূপ সৃষ্টির কাজে প্রধান প্রেরণা। সেই তৃষ্ণার নির্বাণ তুমি চাও না, কারণ তুমি জানো তুমি তাহলে নিজেই নির্বাপিত হবে। তুমি নিজের সংসারে আগুন জ্বালাও, অন্যের সংসারে আগুন জ্বালাও, নিজে জ্বলে পুড়ে খাও, তোমার ভ্রুক্ষেপ নেই। তুমি মনে মনে জানো এই আগুনের ভিতর থেকে যারা বেরিয়ে আসবে তারা খাঁটি সোনা। তুমি নিজের চেয়ারে শক্ত হয়ে বসে শীতের শেষ রাত্রে শক্ত করে কলম ধরে নিজের মনে মনে বলো, প্রবৃত্তি, আমি তোমার দাস। কিন্তু যখন তোমাকে নিয়ে আমি লিখি, তখন তুমি আমার দাসী। তুমি নিজের মনে হাসো, আর তোমার সেই মনের হাসি তোমার নতুন উপন্যাসের পরাক্রান্ত নায়কের চোখে মুখে ছড়িয়ে দিতে থাকো। হঠাৎ পাশের ঘরে রোগার্তের চিৎকারে তোমার হাসি নিভে যায়।
তোমার চলন্ত কলম থেমে পড়ে। তোমার যে স্ত্রী তোমাকে বলেছিল তোমাকে ছুতেও আমার ঘেন্না করে, সেই স্ত্রী তোমার পায়ের কাছে আছড়ে পড়ে। ওগো, তুমি এখনো ওঠো না? তুমি চেয়ার ছেড়ে লাফিয়ে ওঠো। কেন, কি হয়েছে? ওগো, মনুয়া যে আমাদের ছেড়ে যাচ্ছে। তোমার ছেলের অসুখের কথা তুমি শুনেছিলে। জ্বরটা ভালো নয় এ কথা তোমাকে জানানোও হয়েছিল, কিন্তু তোমার নতুন উপন্যাস তোমার বহুকাল আগে লেখা একটি সাধারণ গল্পকে একেবারে ভুলিয়ে দিয়েছে। তোমার অর্থের অভাব নেই, লেখার আয়ের ওপর তোমাকে নির্ভর করতে হয় না। তুমি পয়সাওয়ালা অ্যাডভোকেট। তুমি অসুস্থ ছেলের জন্যে বড় ডাক্তার ওষুধপত্রের ব্যবস্থা করে নিশ্চিন্ত হয়ে তোমার নায়ক নায়িকার মন জানাজানির পালায় মনোনিবেশ করেছ। তারপর তুমি সব ভুলে গেছো, পাশের ঘরে অসুস্থ ছেলেকে পর্যন্তও ভুলেছ। নইলে নতুন বাসর ঘর তুমি কি করে রচনা করবে? সব ফেলে তুমি ছুটে গেলে, শুধু একবার মাত্র ডাক শুনলে তার মুখের, বাবা। আর কিছু শুনলে না। তোমার স্ত্রী, পুত্রবধূ, ঘর ভরা আত্মীয়, আত্মীয়াদের কান্নায় বাড়ি ভরে গেল। শুধু তুমিই কাঁদতে পারলে না। তুমি মনে মনে বলতে লাগলে, আমার শত মানস পুত্রের বদলে আমার একটি মাত্র ছেলেকে ফিরিয়ে দাও। আমি যশ চাইনে, অর্থ চাইনে, নারী চাইনে, সৃষ্টি শক্তি চাইনে। আমি শুধু আমার জীবন্ত ছেলেকে বুকে জড়িয়ে ধরতে চাই। কার কাছে এই প্রার্থনা তুমি তা জানো না, কারণ তুমি তো ঈশ্বরই মানো না। ঈশ্বর যে তোমারই মানস পুত্র, যে তোমার আত্মজ, তোমার ভাবসত্তায় যার জন্ম, সেই ঈশ্বরকে স্বীকার করা তো দূরের কথা, তার নাম উচ্চারণেও তোমার লজ্জা। যেন জারজ সন্তানকে তুমি স্বীকার করে নিচ্ছ, যেন সে শুধু ধর্ম প্রচারকের, পাদ্রী পুরোহিতের, মূঢ় অশিক্ষিত জনসাধারণের একটি সংস্কার মাত্র। কবি, দার্শনিক, ভাবুকের সৃষ্টি নয়। তাই তুমি তাকে আজও স্বীকার করতে পারোনি। তোমার যুক্তিবাদী বৈজ্ঞানিক মনের কাছে তাহলে তোমার লজ্জায় যে মাথা কাটা যাবে। ইন্দুভূষণ কিছুদিন পরে নিজের সেই শোককে একাধিক গল্প উপন্যাসে বর্ণনা করতে চেষ্টা করেছিলেন, পারেননি। একবার লিখেছিলেন, পাঁজরার হাড় কে যেন একখানা একখানা করে খুলে নিচ্ছে। লিখে বুঝেছিলেন কিছুই হলো না। সেই তীব্র যন্ত্রণার বিন্দু মাত্র উপমার মধ্যে প্রকাশ পেল না। আরও একবার লিখেছিলেন, একটা অসহায় মানুষ অন্ধকারে মাটিতে হুমড়ি খেয়ে পড়ে গেছে, আর তার ওপর দিয়ে পাথরে বোঝাই এক বিরাট চক্রযান যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আশ্চর্য, লোকটাকে কেউ মরতে দিচ্ছে না। শুধু তার অস্থি আর মজ্জা, তার স্বাদ আর স্বপ্ন প্রতি মুহূর্তে পিষে পিষে ধুলোয় মিশিয়ে দিচ্ছে। লিখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছিলেন ইন্দুভূষণ। সেই যে যন্ত্রণা, তা কি শুধু দেহের, যে বারবার তিনি কেবল দৈহিক কষ্টের সঙ্গে তুলনা দিচ্ছেন? সেই অসারতা, অসহায়তা, স্বাদ গন্ধহীন পৃথিবীর নিরর্থকতা এই উপমায় কতটুকু ফুটে উঠেছে? সে শোককে বর্ণনা করবার চেষ্টা বৃথা। কিন্তু অবর্ণনীয় শুধু এই কথা বলেই কি ভাষাশিল্পী নিজের হাত থেকে নিজে রেহাই পান? পুত্রহারা মায়ের মতো শুধু কাঁদলেই তার নিষ্কৃতি নেই। সেই শোককে অভূতপূর্ব শিল্পরূপ দিতে পারলে তবে তার ক্ষণিক মুক্তি। বাবু, চমকে উঠলেন ইন্দুভূষণ। কে? চাকর অমূল্য। ভ্রম ভাঙল। নিজের মনেই লজ্জিত হলেন ইন্দুভূষণ। মনুয়া তাকে ছেলেবেলায় বাবু বলেই ডাকত। অমূল্য বলল, বাবু, এই দেখুন কত ফুল নিয়ে এসেছি। এক রাশ লাল আর হলদে ডালিয়া, আর ২-৩ ডজন রজনীগন্ধা। স্নিগ্ধ সবুজ মোটা মোটা তার ডাঁটা।
তরুণী তন্বী নারীদেহের উপমা মনে আসে। ইন্দুভূষণ উল্লাসে উৎসাহে সোজা হয়ে উঠলেন। কে এনেছে? কে? মিসেস রায় নিয়ে এলেন বুঝি? অমূল্য বলল, না বাবু, আমাদেরই ভুবনমালী দিয়ে গেল, টালিগঞ্জের বাগানের ফুল। ইন্দুভূষণ রাগে জ্বলে উঠলেন। দূর করে দে, দূর করে দে, হতভাগা মরবার আর জায়গা পেল না। অমূল্য বলল, বাবু, আপনার জন্মদিন। ইন্দুভূষণ বললেন, জন্মদিনে এখানে মরতে এসেছে কেন? সারাদিন ওর আর সময় হয়ে ওঠেনি? এই সন্ধেবেলায় ফুলের ডালি নিয়ে এসেছে? ঘাড় ধরে বের করে দে। ক্রোধে আক্রোশে উত্তেজনায় হাঁপাতে লাগলেন ইন্দুভূষণ। অমূল্য শান্তভাবে বলল, সে নিজেই চলে গেছে বাবু। বলছিল সকালবেলায় তার নাকি খুব দাস্তবমি হয়ে গেছে, তাই আসতে পারেনি। ইন্দুভূষণ চেঁচিয়ে উঠলেন, সব মিথ্যুক, জোচ্চোর আর বদমাস। আমি কারো কথায় বিশ্বাস করি না, আর তুই হয়েছিস চোরের সাক্ষী গাঁট কাটা। অমূল্য রাগ করলে না, সহানুভূতির সুরেই বলল, সত্যিই বাবু, মিসেস রায় কেন যে আজ এলেন না বুঝতে পারছি না। প্রত্যেকবার আসেন। আমি যাব নিউ আলিপুরে, নাকি আপনি একটা ফোন করে দেবেন? ইন্দুভূষণ ফের চটে উঠলেন। বেরিয়ে যা, দূর হয়ে যা, হতভাগা হারামজাদা শুয়োর। ইয়ার কি হচ্ছে আমার সঙ্গে? নাই পেয়ে পেয়ে তুমি কাঁধে উঠতে চাইছ, নেড়ি কুকুর। অমূল্য এবার সরে গেল। বেশি রাগলে বাবু একেবারে পাগল হয়ে যান। তখন যেন ওকে বেঁধে রাখতে পারলেই ভালো হয়, কিন্তু কে বাঁধবে? হাত বাঁধো, পা বাঁধো, মন বাঁধে কে? ইন্দুভূষণ ইজি চেয়ারে আবার ঠেস দিয়ে শুয়ে পড়লেন। মুহূর্তের মধ্যে ফের শান্ত আর ঠান্ডা হয়ে গেলেন। ভারী শীত লাগছে। এবছরে হঠাৎ বেশি শীত পড়ে গেছে, নাকি এ শীত শুধু একা তারই? ৭৫ বছরের শীত সব এসে এক জায়গায় জমেছে। তার বুড়ো জীর্ণ হাড় কখানায় ঠক ঠক বাজনা শুনতে চায় নাকি? কোটের উপরে শালখানা গায়ে জড়িয়ে নিলেন ইন্দুভূষণ। এই শাল মিসেস রায়, অনুপমা রায়ই তাকে এক জন্মদিনে উপহার দিয়েছিলেন। কিন্তু এবারের জন্মদিনে সে আর এলো না, কোনো উপহারও পাঠালো না। মাত্র দিন ১৫ আগে তাকে কড়া কড়া কথা বলে অপমান করেছিলেন ইন্দুভূষণ, কিন্তু আশা করেছিলেন তা সে মনে রাখবে না। অন্তত তার জন্মদিনটিতে সে কথা সে ভুলে যাবে। আগেও তো তাদের মধ্যে কত ঝগড়াঝাঁটি, কত ভুল বোঝাবুঝি হয়েছে, কিন্তু জন্মদিনে অনু না ডাকতেই এসেছে। কোনো কারণে না আসতে পারলে কি কলকাতার বাইরে থাকলে সেখান থেকে চিঠি কি টেলিগ্রাম পাঠিয়েছে। কোনোবার কলম, ফুলদানি, সিগারেট কেস, ডায়েরি, উপন্যাস লেখার জন্যে বাঁধানো খাতা, নিজের হাতে বোনা জাম্পার। অনুপমা তাকে না দিয়েছে এমন বস্তু নেই। অনুপমা নেয়নি এমন বস্তুই কি আছে? তার জন্যে ইন্দুভূষণ দাম্পত্য জীবনের সমস্ত শান্তি নষ্ট করেছেন। নিজের ছেলের কাছে অশ্রদ্ধাভাজন হয়েছেন। পুত্রবধূ আর নাতনির শ্রদ্ধা হারিয়েছেন। ঈর্ষার বিষে আর যক্ষা রোগে স্ত্রীকে তিলে তিলে মরতে দিয়েছেন। অভিনেত্রী অনুপমার জন্যে ইন্দুভূষণের ত্যাগও কি কম? স্বামী ত্যাগিনী এই নারীটিকে তিনি প্রথমে দেখেছিলেন নিজেরই নাটকের নায়িকার ভূমিকায়। রঙ্গজগতে তখন অনুপমা স্থায়ী আসন করে নিয়েছে। তার নাম শুনে নাট্যরসিকদের ভিড় বাড়ে। থিয়েটার, সিনেমার পরিচালকদের কাছে তার প্রতিপত্তি সীমাহীন। তবু বিরোধের ভিতর দিয়েই ইন্দুভূষণের সঙ্গে তার পরিচয় হয়েছিল। তার অঙ্গনা নাটকের মহড়া দেখতে গিয়ে তিনি তার মুখের ওপরই বলে দিয়েছিলেন, আপনি ভুলে যাচ্ছেন, আমার নাটকখানা পৌরাণিকও নয়, ঐতিহাসিকও নয়, সামাজিক, নিতান্তই ঘরোয়া চিত্র। তাই তার চরিত্রগুলি ধীরে সুস্থে কথা বলে, স্বাভাবিকভাবে হাঁটে চলে।
আমার বইতে বীরাঙ্গনা লক্ষ্মীবাঈদের কোনো স্কোপ নেই। এই রূঢ় সমালোচনায় অনুপমার মুখ ক্রোধে অপমানে লাল হয়ে উঠেছিল, কিন্তু সেই ক্রোধকে শুধু মুখের বর্ণ পরিবর্তন ছাড়া ভাষায় কি আচরণে ফুটে উঠতে সে কিছুতেই দেয়নি। বরং একটু বাদে রং মাখা ঠোঁটকে মধুর মৃদু হাসির রঞ্জনে আরো নয়নাভিরাম করে ম্যানেজারের দিকে তাকিয়ে বলেছিল, ইন্দুবাবু বুঝি মেয়েদের মধ্যে শুধু গৃহলক্ষ্মীকেই দেখেছেন? আমাদের গৃহও নেই আর লক্ষ্মীও নই। আমরা যা, আমরা শুধু তাই। কিন্তু ম্যানেজার বাবু, উনি যেন এসব চিন্তা ভাবনা না করেন। অডিয়েন্স কি চায় আমি জানি। ইন্দুবাবু তার মক্কেলদের দেখুন, আমার মক্কেল নিয়ে তার মাথা ঘামাবার দরকার নেই। ইন্দুভূষণ অভিনেত্রীর স্পর্ধায় ক্রুদ্ধ হয়েছিলেন, বিস্মিত হয়েছিলেন। নিজের কাছে নিজে স্বীকার না করলে হবে কি, মুগ্ধও হয়েছিলেন। তখন তার বয়স 50 ছুঁই ছুঁই করছে। জোরে বইছে 49 হাওয়া। অনুপমাও অবশ্য তরুণী নয়, সেও 30 পার হয়েছে। বেশভূষায় চালচলনে যদিও তার কোনো প্রকাশ নেই। থিয়েটারের কর্তারা 22-23 কি বড়জোর 25, তার ঊর্ধ্বে তাকে উঠতে দেন না। মঞ্চে নানান অষ্টাদশীর ভূমিকায় তার তন্বী চেহারায় সবই মানিয়ে যায়। রিহার্সেল রুমে সেই যে বাকযুদ্ধের মহড়া শুরু হয়েছিল, তার জের চলেছিল আরো 5 বছর ধরে। অনুপমা সহজে ধরা দেয়নি। ইন্দুভূষণের নাটকের নায়ক আর উপনায়ককে সে অপক্ষপাতে অনুগ্রহ বিলিয়েছে, কিন্তু লেখকের সঙ্গে তার চলেছে শুধু ছলাকলা আর কৌশলের অস্ত্র পরীক্ষা। কে হারে কে জেতে? ভাষাশিল্পী না ভঙ্গিশিল্পী? শেষ পর্যন্ত ইন্দুভূষণই হার মেনেছেন। ভঙ্গির কাছে তার পরাজয় তো এই নতুন নয়। ঠোঁটের ভঙ্গি, চোখের ভঙ্গি, ভ্রু বাঁকাবার ভঙ্গি, বেনি দোলাবার ভঙ্গি, প্রত্যেকটি ভঙ্গির কাছে তিনি আত্মসমর্পণ করেছেন। সাহিত্যেও তাই। ভাষা ভঙ্গির কাছে তিনি বিষয়কে উৎসর্গ করেছেন। তিনি সারা জীবন বলে এসেছেন, ভেবে এসেছেন, বিষয়? বিষয় আবার কি? আমি ভাষার আধারে যা ধরে দেব তাই তো বিষয়। আমার হাতে ধুলি মুঠি সোনা মুঠি হবে। আমি দিনকে রাত করব, রাতকে দিন। আমি নতুন পৃথিবী গড়ব, তার আলাদা নিয়ম, আলাদা নীতি, আলাদা মূল্যবোধ। আমি কি কেবল চিরাচরিতের ওপর শুধু দাগা বুলাবার জন্যেই জন্মেছি? ভঙ্গিমার মহিমাকেই সর্বপ্রধান বলে মেনে নিয়েছিলেন ইন্দুভূষণ। একবার এক সাহিত্য সভায় সদম্ভেই বলেছিলেন, বিষয় বিষয়ী লোকের জন্যে সাহিত্যে যারা পাটের কারবারি, আলকাতরায় দালাল তাদের জন্যে। তারা সংসারেও বিষয় খোঁজে, সাহিত্যেও বিষয় খোঁজে, কিন্তু সত্যিকারের শিল্পী বিষয়ের সন্ধান করেন না। সত্যিকারের রসিক পাঠক বিষয়ের হাত থেকে মুক্তি চান। রূপই শুধু তাকে সেই বাঞ্ছিত মুক্তি এনে দেয়। রূপলোক মানেই রসলোক। সেই রূপের স্পর্শে ধুলো সোনা হয়ে যায়। আর সেই রূপের জাদু না জানা থাকলে সোনা শুধু রূপা নয়, কাঁসা পিতলের দলে গিয়ে জাত হারায়। শিল্পের রূপ মানে শুধু নিষ্প্রাণ জীবের অবয়ব নয়, তার প্রতিটি অক্ষরে, প্রতিটি আঁচড়ে প্রাণ স্পন্দন, রসের স্রোতস্বতী। শিল্পের রূপ মানে আত্মার রূপ। আমাকে দেহবাদী বলে ভুল করবেন না, আমি দেহাত্মবাদী। দেহই আত্মা নয়, দেহও আত্মা। ভঙ্গির কাছে আত্মসমর্পণ করেছিলেন, সাহিত্যে আর জীবনে একইভাবে, একই সঙ্গে। আজ সেই তনুশ্রী পুরনো জরা জীর্ণ, কিন্তু তাই বলে রূপচর্চায় সেদিন যে আনন্দ পেয়েছিলেন সে কথা অস্বীকার করলে পরম অকৃতজ্ঞতা হবে। যৌবন ক্ষণস্থায়ী বলে কি তার গৌরব কম? বসন্ত 12 মাস থাকে না বলে দীর্ঘশ্বাস ছেড়ে লাভ কি?
চিরকাল রূপের আকর্ষণ তাকে টেনেছে। সেই রূপ শুধু শিল্পের রূপ নয়, নারীর রূপ নয়, অর্থের রূপ, যশের রূপ, পৃথিবীর সমস্ত রকমের ভোগ সম্ভোগের রূপ। সহপাঠী বন্ধু সোমেশ্বর সেনকে ওকালতিতে উন্নতি করতে দেখে ইন্দুভূষণও উঠে পড়ে লাগলেন। তিনিও ভালো উকিল হবেন, সোমেশের মতো বাড়ি গাড়ি করবেন। কলমকে যদি লক্ষ্মীর দাসত্বে লাগিয়ে দেন, তা ভোতা হতে দেরি হবে না। তার চেয়ে উকিলের মুখ থাকুক লক্ষ্মীর স্তবগানের জন্যে, আর সূক্ষাতি সূক্ষ্ম কলমের মুখ সরস্বতীর। সোমেশ্বর হেসে বলেছিল, পারবে কি ভাই? ল ইজ এ জেলাস মিস্ট্রিস। ইন্দুভূষণ জবাব দিয়েছিলেন, সতীনদের সামলাবার কৌশল আমি জানি। যৌবনের সেই আত্মপ্রত্যয়কে এই বুড়ো বয়সে নিতান্তই মূঢ় দম্ভ বলে মনে হয়েছে ইন্দুভূষণের। পারা যায় না, তা পারা যায় না। জেলাস মিস্ট্রেস কি শুধু ল? সব, সব। ল, লিটারেচার, লাভ, লাইফ itself with its innumerable ever increasing craving। প্রত্যেকেই এক একটি অসীম অসুয়াবতী উপপত্নী। সেই স্বপত্নীদের কলহ মেটাতে মেটাতে সারা জীবন কাটিয়ে দিলেন ইন্দুভূষণ। আজ সব মিটেছে, তবু স্বাদ মেটে কই। কিন্তু নিষ্ঠাহীন ইন্দুভূষণই না হয় ব্যর্থ হয়েছেন। সাধনা ছিল না বলে সিদ্ধিও হয়নি। কিন্তু যারা সাধনা করেছেন, যারা শুধু সাহিত্য নিয়েই পড়েছিলেন, তাদের অনেকেই তো পথ থেকে সরে গেছেন। ইন্দুভূষণের মতো তারাও আজ অশ্রুতনামা, বিস্মৃত কীর্তি। কেউ নিষ্ঠার অভাবে যায়, কেউ শক্তির অভাবে যায়। যেতে হয় সবাইকেই, শুধু দু একজন থাকেন। তারা দশকে দশকে আসেন না, প্রতি শতাব্দীতেও নয়। তাই আয়ুর ক্ষীণতা নিয়ে খুব করে লাভ নেই। তবু আশ্চর্য, এই নশ্বর মরজগতে মানুষের অমর হবার সাধের অন্ত নেই। সে নিজের পুত্র পৌত্র প্রপৌত্রের মধ্যে অমর হয়ে বেঁচে থাকতে চায়। সে নিজের মানস সৃষ্টির মধ্যে অমরত্ব খোঁজে, ভুলে যায় অমরত্ব সীমাহীন কালে নয়, অনন্ত সসীম সাধনা ঘনয়ে কয়েকটি মাহেন্দ্র ক্ষণের মধ্যে। তোমার সমগ্র জীবনকে যদি সেই একটি ক্ষণে আবদ্ধ করতে পারো, একটি সাধনায় নিবদ্ধ রাখতে পারো, আর যদি সেই সাধনা তোমাকে অমৃতের স্বাদ এনে দেয়, তাহলেই তুমি বেঁচে রইলে। তারপর তুমি জীবিত কি মৃত সে তথ্য তোমার কাছে অর্থহীন। কিন্তু তেমন সাধনা তো করতে পারেননি ইন্দুভূষণ। তার ক্ষোভ সিদ্ধি হলো না বলে নয়, সাধনা হলো না বলেও নয়। পাশের ঘরে টেলিফোনটা বেজে উঠেছে। ইন্দুভূষণ খুশি হয়ে উঠে দাঁড়ালেন। ফোন তো নয়, যেন সেতারের তার ঝংকার লেগেছে। হেঁটে নয়, প্রায় ছুটে গেলেন ইন্দুভূষণ। এতক্ষণে মনে পড়েছে মান ভেঙেছে অভিমানিনীর। পরম আদরে রিসিভারটা তুলে নিলেন ইন্দুভূষণ। মাউথপিসটা মুখের কাছে নিয়ে কোমল স্নিগ্ধ স্বরে বললেন, অনু, এতক্ষণে মনে পড়ল তোমার? কাকে চাই? রামেশ্বর তিওয়ারিকে? নো নো নো, ইট ইজ রং নাম্বার। আমি কে? তা নিয়ে মাথা ঘামাবার তো দরকার নেই আপনার। আই অ্যাম নোবডি। বিরক্ত হয়ে সশব্দে রিসিভারটা নামিয়ে রাখলেন ইন্দুভূষণ। আশ্চর্য, এই স্বয়ংক্রিয়তার যুগেও দুষ্কৃতির শেষ নেই। সকালের দিকে আরও একটা রং কল এসেছিল, সব ভুল ঠিকানা। তাকে আজ আর ডাকবার কেউ নেই, খোঁজবার কেউ নেই। অথচ এমন একদিন ছিল, শুধু জন্মদিন কেন, অন্য দিনও তার টেলিফোনটার ঝংকারের বিরাম ছিল না। পাবলিশার্সের দোকান থেকে ফোন, থিয়েটার থেকে ফোন, অগণিত বন্ধু বান্ধবীর, পাঠক পাঠিকার কণ্ঠস্বর। সেই কোরাস আজ একেবারেই থেমে গেছে। ইন্দুভূষণ এ যুগের পাঠকদের কাছে মৃত।
বিস্মৃত। গত 15 বছর ধরে তিনি প্রায় কিছুই লেখেননি। যা লিখেছেন তা একান্তই অকিঞ্চিৎকর। তার চেয়েও বড় কথা, তা একেবারেই পাঠকদের মনে ধরেনি। তারও আগে থেকে তার তরুণ লেখকরা, পাঠকরা সমস্বরে বলতে শুরু করেছিলেন, তিনি ফুরিয়ে গেছেন, তার আর কিছু দেবার নেই। নেই নেই এই রব একবার তুলে দিতে পারলেই হলো। আছে কি না আছে যাচাই করে দেখবার ধৈর্য কার? কাল ইন্দুভূষণের লেখা পড়ে যারা খুশি হয়েছিল তারা তাকে ভুলে গেছে। অকৃতজ্ঞ, পরম অকৃতজ্ঞ। তুমি আজ যদি কিছু দিতে না পারো, কাল যে দিয়েছিলে সে কথা আর মনে রাখবে না। দানের গৌরব তোমাকে প্রতিদিন অর্জন করতে হবে। প্রতিদিন তোমার নিজেকে অতিক্রম করে যেতে হবে। নিজের সঙ্গেই তোমার প্রতিযোগিতা, তোমার পুরনো তুমির সঙ্গে তোমার নতুন তুমির, কালকের তুমির সঙ্গে আজকের তুমির। ইন্দুভূষণের মনে পড়ল, তার সামনে তার সমসাময়িক অন্য কোনো লেখকের প্রশংসা করলে তিনি ক্ষুণ্ণ হতেন। শুধু তাই নয়, তার নতুন লেখার তুলনায় পুরনো লেখার প্রশস্তি করলে তিনি ক্রুদ্ধ হয়ে উঠতেন। তার পুরনো লেখা যেন আরেকজনের লেখকের লেখা। সে লেখক তার প্রতিদ্বন্দ্বী, তার পরম শত্রু। আজ নতুন পুরনো কোনো লেখার কথাই কেউ বলে না। 50-এর ওপরে বই লিখেছেন ইন্দুভূষণ। ছোট বড় মাঝারি গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, কিছুরই কোনো উল্লেখ নেই। একটি ছেলে গেছে আর 50টি মানসপুত্র। কখন যে গেছে ইন্দুভূষণ অনেক সময় টেরই পাননি। যখন পেয়েছেন জ্বলে উঠেছেন, পুড়ে মরেছেন। আজ আর বাইরে কোনো দাহ নেই। সমস্ত অন্তর জুড়ে চিতাশয্যা পাতা। সেই মহাশ্মশান ভূমিতে সৃষ্টির অঙ্কুর মাত্র নেই। মনে আছে ছেলেবেলায় ঠাকুরমাকে প্রণাম করলে তিনি ফোগলা দাঁতে হেসে আশীর্বাদ করতেন, আমার মাথায় যত চুল তত বছর পরমায়ু হোক। দীর্ঘায়ু হবার যন্ত্রণা যে কত তা কি তিনি নিজেই জেনে যাননি? তবু আশীর্বাদ করতেন। দীর্ঘায়ু তার পথ মৃত্যুতে আকীর্ণ। আত্মীয়ের মৃত্যু, স্বজনের মৃত্যু, পুত্র পৌত্রের সহস্র শোকাশ্রুতে সে পথ পিচ্ছিল। সবচেয়ে বড় শোক নিজের কীর্তির মৃত্যুতে। সবচেয়ে বড় শাপ নিজের যশের চেয়ে দীর্ঘায়ু হওয়া। তোমার সৃষ্টির চেয়ে তুমি মহৎ হতে চাও, হও, কিন্তু দীর্ঘায়ু হও না। নিজের আয়ুর সঙ্গে নিজের সৃষ্টির প্রতিযোগিতায় সৃষ্টিকে তুমি জয়ী হতে দাও। তুমি যে মহৎ সেও তোমার সৃষ্টির মধ্যে, তোমার বাক্যে, তোমার কর্মে। তুমি যদি জীবন শিল্পী হও, তোমার জীবনই তোমার বাণী। কিন্তু তুমি যদি কথাশিল্পী হও, তোমার বাণীই তোমার জীবন। মাঝে মাঝে ইন্দুভূষণের মনে হয় এত দীর্ঘজীবী না হয়ে একটি নিটল সুন্দর ছোট গল্পের মতো শেষ হয়ে যেতে পারলে মন্দ হতো না। যৌবনের আকস্মিক মৃত্যুতে ছোট গল্পের চমক আছে। সে মৃত্যু একটি ফুলের মতো, একটি সুরভিত দীর্ঘশ্বাসের মতো। কিন্তু জরা তোমাকে অত সহজে মরতে দেবে না। সে ক্লান্তিকর, বিরক্তিকর, অনিপুণ লেখকের সুদীর্ঘ উপন্যাসের মতো। জরা তোমাকে ধীরে ধীরে সরিয়ে আনবে, একটি একটি করে তোমার অঙ্গ প্রত্যঙ্গকে অসাড় করবে। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে তোমার সম্বন্ধে উদাসীন, নিস্পৃহ করে তুলবে। দীর্ঘকাল তোমাকে জীবনমৃত করে রাখবে। তারপর মৃত্যুর হাতে তুলে দেবে তোমাকে ছুঁড়ে আস্তা করে ফেলে দেওয়ার জন্যে। ইন্দুভূষণ আজকাল আর আয়নার সামনে দাঁড়ান না, দাঁড়াতে ভয় পান। জরা তার সেই 6 ফুট দেহকে কুঁকড়ে ভেঙে নিজের বিজয় ধনু করেছে। তার সেই উজ্জ্বল গৌর বর্ণে মনের সাধে 2 হাতে কালি লেপেছে। তার মসৃণ ত্বককে হাতের মুঠিতে নিয়ে কুঁচকেছে, কোচলেছে। তার দৃষ্টিকে খর্ব করেছে, শ্রুতিকে ক্ষীণ। দাঁতগুলি অনেক আগেই গিয়েছিল। সঙ্গে সঙ্গে পাথরের দাঁত পরে নিয়েছেন ইন্দুভূষণ। আর কিছু না পারুন,
বিদ্রূপে ব্যঙ্গে যৌবন দর্পিত দুনিয়াকে ভ্যাংচাতে তো পারবেন। আজকালকার তরুণী মেয়েরা তাকে দেখলে ভয় পায়। সেবার অনুপমাও হেসে বলেছিল, তুমি যে এত তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবে তা ভাবিনি। নিজেকে একেবারে হরিণলুটের মতো যাকে তাকে বিলিয়েছ। আমার সতীন রাক্ষসীরা শ্বাসটুকু নিয়ে আঁশ আর খোসাটুকু রেখেছে। শুনে খুশি হননি ইন্দুভূষণ, দারুণ ক্ষুণ্ণ হয়েছিলেন। একটু বাদে হেসেই আবার জবাব দিয়েছিলেন, এই খোসার মধ্যে এখনো যা আছে অনেক শ্বাসেও তা পাবে না। অনুপমা তার চেয়ে বছর 15 ছোট। বয়স চুরি করে আরো বেশি ছোট সেজেছিল। ইন্দুভূষণ তাতে আপত্তি করেননি। নিজের বয়স আর পরের মন চুরি করবার জন্যেই তো মেয়েদের জন্ম। বুড়ো বলে খোঁটা দিতে দিতেও অনুপমা তাকে সব দিয়েছে। তার জন্যে ফিরিয়ে দিয়েছে অনেক স্বাস্থ্যবান যুবককে, ফিরিয়ে দিয়েছে তার চেয়ে বহুগুণ ধনীকে, মানিকে। স্ত্রী মারা যাওয়ার পর সে প্রায় স্ত্রীর আসন নিয়েই রয়েছে। কতদিন বলেছে, তোমাকে কাছে রেখে যত্ন করতে পারি না, তুমি চলে এসো আমার এই নতুন বাড়িতে। ইন্দুভূষণ জবাব দিয়েছেন, মানে তোমার রক্ষিত করতে চাও? ছি, রক্ষক করতে চাই, এ কথাও তো বলতে পারতে। ইন্দুভূষণ বলেছিলেন, তার কি করে বলি, তোমার অনেক যশ, অনেক অর্থ। যৌবন যাই যাই করলেও যুবকেরা যায়নি। এখনো তোমার আনাচে কানাচে তারা ঘুরঘুর করে। ড্রয়িং রুমে একবার এসে বসতে পারলে আর উঠতে চায় না। অনুপমা হেসে বলেছিল, তুমি সেই হিংসাতেই গেলে। এত বয়স হলো তবু তোমার হিংসে গেল না। ইন্দুভূষণ জবাব দিয়েছিলেন, তা কি আর যায়? শুনেছি ঈশ্বর নাকি সরৈশ্বর্যময়। মানুষের ষড়রিপুর ঐশ্বর্য তা শুধু চিতায় ছাই হয়, তার আগে অনির্বাণ অগ্নি। তারপর আস্তে আস্তে অনুপমাও ঈর্ষার যোগ্যতা হারিয়েছে। অতনু তার দিক থেকেও মুখ ফিরিয়ে নিয়েছে। অতনুর বোঝা তার পক্ষে এখন বহন করা কষ্ট। রক্তের চাপে আর মাংসের চাপে তার রক্ত মাংসের ক্ষুধা সব গেছে। প্রথম কিছুদিন মা মাসির ভূমিকায় নেমেছিল। এখন পরিচালকরা ঠাকুরমা দিদিমা ছাড়া ডাকতে চায় না। অভিমানে অনুপমা একেবারেই অবসর নিয়েছে। কি চিত্রে, কি মঞ্চে, কোথাও আর তার দেখা মেলে না। সে এখন আর পর্দার ওপরে নয়, পর্দার আড়ালে, তার অতি প্রিয় দর্শকদের চোখের আড়ালে এবং মনের আড়ালে। দেহপট শনে নট সকলই হারায়। নটিও তাই। যৌবনে সে যত পটিয়সীই হোক, বার্ধক্যে তারও সেই দশা। কিন্তু ইন্দুভূষণের তো তা হবার কথা ছিল না। লেখকের যৌবন তো শুধু দেহনির্ভর নয়, সহস্র অক্ষর তার চিরদীপ্তি বহন করে। শুধু যৌবনকে জাগিয়ে রাখতে হয়, সঞ্জীবিত রাখতে হয়। সে বিদ্যা ইন্দুভূষণ ভুললেন কি করে? নারী সংসর্গে? না না, ওদের দোষ দেওয়া বৃথা। ওরা তাকে অনেক দিয়েছে, অনেক শ্রদ্ধা, অনেক ভক্তি, অনেক উৎসাহ উদ্দীপনা। কত সৃষ্টির প্রেরণা দিয়েছে ওরা। তিনি যে ফিরিয়ে দিতে পারেননি সে তারই দোষ। তিনি দিতে পারেননি। আজ আয়ুর শেষে এসে মনে হচ্ছে নিতেও পারেননি। হতশ্রী হবার পরেও অনুপমা তাকে অনেক দিয়েছে। মনে হয় তখনই সবচেয়ে বেশি দিয়েছে। সুহাসিনী বেঁচে থাকলেও বোধহয় এমনই করেই দিত, এমনই করেই বলতো, আমার রূপ নেই, যৌবন নেই, শুধু আমি আছি। তোমার যশ নেই, গৌরব নেই, তবু তুমি আছো। এসো, আমরা কাছাকাছি থাকি। জরা সব নিতে পারে, কিন্তু সত্যিকারের শিল্পী তার হাত থেকে নিজের সৃষ্টিশক্তিকে কেড়ে রাখেন।
জরা সব নেয়, কিন্তু সত্যিকারের প্রেমিক তার ভালোবাসার শক্তিকে তার হাতে ছেড়ে দেন না। ইন্দুভূষণ জানেন অনুপমার মনে বড় দুঃখ। স্বামীকে ছেড়ে আসবার জন্যে নয়, ছেলেকে ছেড়ে আসবার জন্যে। তার স্বামী ফের বিয়ে থা করে ছেলে মেয়ের বাপ হয়েছেন, কিন্তু অনুপমার ছেলে বড় হয়ে সব কথা জানতে পেরে বিদেশবাসী হয়েছে। মা আর মাতৃভূমি দুইই ছেড়ে গিয়েছে সে। বিদেশে এসে জ্ঞানী হয়েছে, বিজ্ঞানী হয়েছে, তবু মাকে ক্ষমা করতে পারেনি। অনুপমার সম্পদ সে ছোঁয়নি, খ্যাতিকে তুচ্ছ করেছে। এই দুঃখই তার সবচেয়ে বড়। তার কোল জুড়ে আর কোনো সন্তান আসেনি, অনুপমাই আসতে দেয়নি। আজ সেই হাহাকার তার আর যেতে চায় না। ইন্দুভূষণের মনে পড়েছে কত সন্ধ্যায়, কত গভীর রাত্রির অন্ধকারে দুজনে মুখোমুখি বসে কাটিয়েছেন। কখনো বদ্ধ ঘরে, কখনো খোলা ছাদে আকাশের নিচে, মৃত পুত্রের বাপ আর হৃত পুত্রের মা, নষ্ট গৌরব লেখক আর বিস্মৃত যশা নটি। মনে হয়েছে এমন করে যেন কোনো নারীকেই তিনি আর পাননি। সব হারাবার পর তিনি এমন করে কারো কাছে আর যাননি। সব হারাবার পর এমন করে তার কাছে কেউ আর আসেনি। প্রহরের পর প্রহর কখনো মুখোমুখি, কখনো পাশাপাশি শুধু চুপ করে বসে রয়েছেন। কথা নেই, হাসি নেই, চুম্বন নেই, আলিঙ্গন নেই। দুজনের মিলনের জন্যে ওসবের প্রয়োজন কি আর আছে? তবু এই অনুপমাকেই সেদিন বড় কটু ভাষায় অপমান করে এসেছেন ইন্দুভূষণ। কিছুদিন হলো এক তরুণ চতুর সুদর্শন অভিনেতা ওকে বশ করে ফেলেছে। অনুপমা আজ দিলীপ বলতে অজ্ঞান। এত অনুরাগ যে 3খানা বাড়ি আর 50,000 টাকার ব্যাংক ব্যালেন্সের জন্যে তা অনুপমা কিছুতেই বুঝতে চায় না। অনুপমা হেসে বলে, তা নেয় যদি নিক না, তুমি তো আর ওসব চাও না। ইন্দুভূষণ তা মোটেই চান না, কিন্তু ওই ছোকরা চালিয়া তো ছেলেটা কেন নেবে সব? ও কোন যোগ্যতায় সব অধিকার করতে চায়? এই কি ওর ভালোবাসা? এতদিন প্রেমের বেশাদি করেও আসল আর নকলের ভেদ বুঝতে পারল না অনুপমা? এ কথায় সে জবাব দিয়েছিল, কি করে বুঝবো বলো? ও জিনিস তো আমি আর পাইনি। তাছাড়া আমি সারা জীবন অভিনয় করেছি। জীবনের বাকি কটা দিন না হয় আর একজনের অভিনয় দেখতে দেখতে, আর একজনের মা সাজতে সাজতেই মরলাম। ইন্দুভূষণ ঈর্ষায় জ্বলে উঠেছিলেন। ন্যাকামি করো না, তুমি ওর রূপ যৌবনকে ভালোবেসেছ। তোমার যে কুৎসিত মাংসের স্তূপকে আজ কেউ ছোঁয় না, তোমার সম্পত্তির লোভে। কথা শেষ করতে পারেননি ইন্দুভূষণ। তার আগেই পায়ের জুতো ছুঁড়ে তার মুখ বন্ধ করে দিয়েছিল অনুপমা। তারপর আর ইন্দুভূষণ ওমুখ হননি। মনে মনে ভেবেছেন, অপরাধ যে ওরই বেশি, অনুপমা তা বুঝতে পেরে লজ্জিত হয়ে নিজেই যেচে আসবে। কিন্তু অনুপমা আসেনি। এমন ঝগড়াঝাঁটি তো আজ নতুন নয়। দুই শিল্পীর জীবনযাত্রা যে সদা সর্বদাই শিল্পসম্মত ছিল তা তো আর বলা যায় না। এর আগেও তো কত কাঁচের গ্লাস, তামাকের পাইপ, ছাইদানি আর ছড়ি দুজনের মধ্যে ছোড়াছড়ি হয়েছে। তাতে কি সম্পর্ক একেবারে ছিঁড়ে গেছে? জন্মদিনে উপহারের ডালি নিয়ে অনুপমা প্রতিবার এসেছে। ইন্দুভূষণের জন্মদিন দুবার খুব ঘটা করে দেশবাসীরা পালন করেছিল। একবার সিনেট হলে আর একবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে। কত লোকজন, বক্তৃতা, মানপত্র, ফুলের মালা, হাততালি। সেই সমারোহের দিনে অনুপমা যায়নি। হয়তো লজ্জা পেয়েছে। ইন্দুভূষণ নিজেও সংকোচ বোধ করেছেন। ডাকতে পারেননি তাকে। তারপরও কতবার এই ভবানীপুরের বাড়িতে ইন্দুভূষণের জন্মদিনে জনসমাগম হয়েছে। অনুরাগী বন্ধুদের নিয়ে পান ভোজন আর শিল্প সাহিত্যের আলোচনা করেছেন ইন্দুভূষণ। কোনোবার কেউ বা তার নতুন গল্প শুনবার দাবি করেছে, কেউ বা উপন্যাসের অংশ।
তখনও অনুপমা দূর থেকে নৈবেদ্য পাঠিয়েছে, সামনে এসে দাঁড়ায়নি। তারপর আরও দুর্দিন এসেছে। ইন্দুভূষণ শুনতে পেয়েছেন, যারা সামনে সুখ্যাতি করে তারাই আড়ালের নিন্দুক। তিনিও শোধ নিয়েছেন। সেই অকৃতজ্ঞ অবিশ্বাসী বন্ধুদের মুখের সামনে দোর বন্ধ করে দিয়ে বলেছেন, তোমরা আর এসো না। এরপর আমার জন্মদিন আমার মৃত্যুর পরেই হবে। মনে মনে ভেবেছেন, সেই দিনটা যত বছর পরেই আসুক, অন্তত একজন সত্যিকারের গুণগ্রাহী পাঠক সেদিন আমাকে নতুন করে আবিষ্কার করবে। নিজের ঘরে বসে আমাকে নিয়ে অন্তত আমার একটি রচনাকে বেছে নিয়ে আমার জন্মবাসর যাপন করবে সে। সেই দিনটি যে মাসের যে তারিখেই হোক, কিছু এসে যায় না, সেই আমার একমাত্র জন্মদিন। আজ যারা আমাকে মৃত বলে জেনেছে, তারা আমাকে অজাত বলেই জেনে যাক। নিজের হাতে সব ব্যবস্থা বন্ধ করেছিলেন ইন্দুভূষণ, সব আয়োজন ভেঙে দিয়েছিলেন। তারপর আস্তে আস্তে সবাই আসা বন্ধ করে দিয়েছে। তবু যারা দু একজন আসতে চেষ্টা করত, ইন্দুভূষণ তাদেরও বাধা দিতেন। সহজে যেতে না চাইলে কটু ভাষায় তাদের অপমান করতেন। আজকাল তাই কেউ আর আসে না। শুধু একজন এখনো আসে। সে কোনো বাধা মানেনি, কোনো নিষেধ শোনেনি। সে ইন্দুভূষণের জীবনের শেষ অভিসারিকা। আজ সকাল থেকে মনে মনে সারাদিন তারই প্রতীক্ষা করেছেন ইন্দুভূষণ। চাকরের কাছে ধরা দেননি। তার মনিবের কাছেও কথাটা বারবার অস্বীকার করেছেন। বারবার বলেছেন, না না, তাকে চাইনে আমি। তাকে আর ডাকবো না, কখনো ডাকবো না। নিউ আলিপুর থেকে ভবানীপুর যখন তার কাছে ৭ সমুদ্রের পার হয়ে পড়েছে, তখন তাকে দিয়ে আমারও আর কোনো দরকার নেই। সবাইকে বাদ দিয়ে যখন আমি চলতে পারছি, তাকে বাদ দিয়েও আমি পারবো। সারা বাড়িটা নিস্তব্ধ, কোথাও জনমানব নেই। একতলার ঘরে চাকর আর ড্রাইভার তার বন্ধুদের জুটিয়ে এনে দোর বন্ধ করে বোধহয় তাস পিটোচ্ছে। দেয়ালে টাঙানো ছোট হাতঘড়িটার দিকে তাকালেন ইন্দুভূষণ। দূর থেকে কাঁটা দেখা যায় না। কাছে গিয়ে ঝুঁকে পড়ে দেখলেন রাত ৮টা। সারা বাড়িতে বড় ঘড়ি কি টাইম পিস টেবিল ঘড়িও রাখতে দেননি ইন্দুভূষণ। ঘড়ির টিকটিক শব্দ তার কাছে অসহ্য। সে যেন প্রতি মুহূর্তে বলে, আমি আছি, কিন্তু তুমি আর নেই, তুমি আর থাকবেও না। ঘড়ির শব্দে ঘুম ভেঙে যায় ইন্দুভূষণের। ফের আর ঘুম আসে না। ঘড়ি তাকেও কালের প্রহরে প্রহরী করে রাখে। তাই বড় ঘড়ি তিনি দূর করে দিয়েছেন, কিন্তু ছোট ঘড়িও ঠিক সময় দেয়। রাত ৮টা বাজল। এরপর আর কখন সে আসবে? একখানা চিঠি নয়, একটা ফোন নয়, কাউকে দিয়ে কোনো একটি খবর পর্যন্তও পাঠালো না অনুপমা। তবে কি দিলীপ শিকদার আজও ওকে নিয়ে কোথাও বেরিয়েছে? না না, তা হতে পারে না। অত অকৃতজ্ঞ হতে পারে না অনুপমা, অন্তত আজকের দিনে পারে না। আজ যে তার জন্মদিন। এই দিনে কতবার নতুন করে তাদের বন্ধুত্বের জন্ম হয়েছে, সেসব কি অনুপমা একেবারেই ভুলে গেছে? বেশ, ভুলে গিয়ে থাকলে ইন্দুভূষণ তাকে ফের মনে করিয়ে দেবে। যাকে ভালোবাসো তাকে শুধু মনে করলেই চলে না, বারবার মনে করিয়েও দিতে হয়। সে দেওয়া আরো কঠিন। সে দেওয়া নিজের অহংকারকে, অভিমানকে ধরে দেওয়া। তুমি আসবে না? বেশ, আমিই যাব। একটা ফোন করে জানিয়ে যাওয়া ভালো। চোরের মতো চুপি চুপি ইন্দুভূষণ পাশের ঘরে গিয়ে আলো জ্বালালেন। ডায়াল ঘুরিয়ে ৬টা ডিজিটের নির্ভুল নম্বর নিয়ে রিসিভারটা তুলে ধরলেন ইন্দুভূষণ। মধুর নিক্কণে ও বাড়ির ঘড়িতে ৮টা বাজল। অনুপমা, তোমার ঘড়িটাকে অত স্লো করে রেখেছো কেন? তোমার সবই কি বিলম্বিত লয়ে? কিন্তু অত বিলম্ব আমার যে সয় না। কি ব্যাপার? এত গোলমাল, এত হইচই কিসের ও বাড়িতে? হ্যালো, অনুপমা? আমি অনুপমাকে চাই, মিসেস রায়কে চাই। তিনি আর নেই। সে কি? কোথায় গেছেন? মারা গেছেন? হার্ট ফেল করে? সে কি? কখন?
কখন? 7:30? আমাকে একটা খবর পর্যন্ত কেউ দিতে পারলে না? আমি কে? তাই তো, আমি আজকে। তা নিয়ে মোটেই মাথা ঘামাবেন না। আই অ্যাম নাও নো বডি। আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন ইন্দুভূষণ। ফিরে গেলেন বড় ঘরে। চেয়ারে বসলেন। গা এলিয়ে দিলেন না। শক্ত হয়ে সোজা হয়ে মেরুদণ্ড খাড়া করে বসলেন। আশ্চর্য, আজকের দিনে এ মৃত্যু তিনি আশঙ্কা করেননি। থ্রম্বিসের রোগীর কাছ থেকেও নয়। এত মৃত্যু দেখেছেন, এত মৃত্যু সয়েছেন, তবু মৃত্যু অপ্রত্যাশিত। তবু মৃত্যুর কথা মনে রাখতে পারেননি। জন্মদিনে মৃত্যুকে কে মনে রাখে? কোনোদিনই রাখে কি? আশ্চর্য, অনুপমা তাকে একটা খবর পর্যন্ত দিল না। সময় পায়নি, না মন থেকে সায় পায়নি, নাকি যখন সায় পেয়েছে তখন আর কথা খুঁজে পায়নি। যাই হোক, এখন আর কিছুতেই কিছু এসে যায় না। এই মুহূর্তে সবই মিথ্যা। তার মৃত্যুই একমাত্র সত্য। শুধু এক মৃত্যু নয়, বসে বসে জীবনের সমস্ত মৃত্যুকে স্মরণ করতে লাগলেন ইন্দুভূষণ। স্ত্রী, পুত্র, আত্মীয়, স্বজন, খ্যাতি, কীর্তির মৃত্যু, জীবন ভরা ভুল ভ্রান্তি, ত্রুটি বিচ্যুতি, ক্ষয়ক্ষতি। এই জন্মদিনে আজ সব কিছুর তর্পণ হোক। আশ্চর্য, আজ স্ত্রীর কথা, স্ত্রীর মুখ বারবার করে মনে পড়তে লাগলো ইন্দুভূষণের। তাকেও যে তিনি ভালোবেসেছিলেন এ কথা আজ কাউকে বিশ্বাস করানো শক্ত। একই হৃদয় অনেককে দিয়েছেন, তাদের দুজনকেও। একটু বাদে নিচের ঘর থেকে অমূল্য উঠে বইল। তাস খেলেনি, বাবুর জন্যে মালা গেঁথে নিয়ে এসেছে, রজনীগন্ধার মালা। এমন দিনে বাবু কিছুই পরবেন না? শোকে তাপে বাবুর মাথা খারাপ হয়ে গেছে। যতই রাগ করুক, অমূল্যকে তিনি ভিতরে ভিতরে খুব ভালোবাসেন। কিন্তু এ কি, বাবু মহাদেবের মতো অমন ধ্যানাসনে বসে রয়েছেন কেন? এমন তো কোনোদিন বসেন না। কি হয়েছে বাবু, কি হয়েছে? আজকের দিনে? ছি ছি। ইন্দুভূষণ কোনো জবাব দিলেন না। ফুলের মালাটা নিয়ে অমূল্য আর এগোতেও পারল না। তার আর দরকারও ছিল না। এবারকার জন্মদিনে ইন্দুভূষণ আরও একটি নতুন মালা পরে বসে আছেন। দু গাল বেয়ে অশ্রুর বিন্দু ফোঁটায় ফোঁটায় ঝরে পড়ছে, আর বিদ্যুতের দীপ্তিতে সেই জলবিন্দুগুলি একটি একটি করে মুক্তোর বিন্দু হয়ে ফুটে উঠছে।